1972 সালে মহারাষ্ট্রে তৈরি হয়েছিল দলিত প্যান্থার লেখক গোষ্ঠী, যেখান থেকে আমরা এই দলিত সাহিত্য আন্দোলন শুরু করার প্রেরণা পেয়েছি। সেই দলিত প্যান্থার লেখক গোষ্ঠী প্রথম 15ই আগস্ট, তারাই কিন্তু প্রথম 15ই আগস্টকে কালা দিবস ঘোষণা করেছিল। আজ আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করলাম। এই দিনটা আমাদের কাছে মোটেই আনন্দের নয়, বিষাদের। এটা আমাদের বিষণ্ণ 75 বছর। সেই বিষাদ কেন, আমাদের সেটা ভাবতে হবে। তার আগে একটা কথা বলি, এই যে স্বাধীনতা হলো, দেশভাগ হলো, এর গভীরে যে কি জটিল ষড়যন্ত্র ছিল তা কিন্তু এখনো উদ্ধার করা যায়নি। ঐতিহাসিকরা যার যার মত প্রকাশ করেছেন, কিন্তু ষড়যন্ত্রের গভীরে শিকড় কত নিচে সেটা কিন্তু এখনো উদ্ধার করা যায়নি। আমরা যা বলবো কোনো না কোনো ঐতিহাসিকের মন্তব্য ধরে। তার কারণ বিজ্ঞানও শেষ কথা বলতে পারে না, দর্শনও শেষ কথা বলতে পারে না, ইতিহাসও শেষ কথা বলতে পারে না। আমরা কেউ শেষ কথা বলতে পারি না। আমরা জানতাম বিজ্ঞান শেষ কথা বলে, না, বিজ্ঞান শেষ কথা বলে না। আইনস্টাইনের তত্ত্বেও সত্যেন্দ্রনাথ বোস ত্রুটি ধরেছিলেন। কেমন বিজ্ঞানও শেষ কথা বলতে পারে না। দর্শন যেখানে বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সেটাও মিথ্যা হয়ে যাচ্ছে। আর ইতিহাস তো আরও মিথ্যা। এই ভারতবর্ষে আর্যকারা তাই এখনো নিরূপণ করতে পারেননি কেউ। আর্যরা কবে এসছিল, কোন পথ দিয়ে এসছিল, সেই সিদ্ধান্তে এখনো কেউ উপনীত হতে পারেনি। অতএব এখনো পর্যন্ত শেষ কথা বলার জায়গা আমাদের আসেনি। আমরা অনুসন্ধান করেই যাচ্ছি। তার কারণ এই দেশভাগের ইতিবৃত্ত আমাদের এই পণ্ডিত ব্যক্তিরা যখন বলবেন, দেখবেন সমস্ত গোজামিলে ভর্তি, সেখানে কোনো যুক্তিতর্ক নেই। এই বিষয়টা জানতেন আমাদের পূর্বপুরুষ, আমাদের পথিকৃৎ ঠাকুর গুরুচাঁদ। তিনি উপলব্ধি করেছিলেন। তারাই দূরদর্শী ব্যক্তি, তারাই ত্রিকালজ্ঞ, যারা ভূত, বর্তমান, ভবিষ্যৎ বলতে পারে। তারাই হলো ত্রিকালজ্ঞ ব্যক্তি। তাই ঠাকুর গুরুচাঁদ তার অনুগামীদের বলেছিলেন, স্বাধীনতা পাবে যবে কারা উপকৃত হবে সে কথা পারো কি বলিতে? কর্তা যারা যারা সেদিন একত্রে তারা রচনা করিবে শাসনতন্ত্র। রাজাদের সে সভায় তোমাদের স্থান নয়, তোমরা তো শুধু বাদ্যযন্ত্র। যুদ্ধকালে প্রয়োজন বাদ্যযন্ত্র অগণন, যুদ্ধ শেষে কে করে সন্ধান। যদি থাকো সেনাপতি তবে হতে পারে গতি, সেগুনে তুমি আজ আন। অর্থাৎ যুদ্ধের সময় যেমন বাদ্যযন্ত্র লাগে, তোমরাও একটা বাদ্যযন্ত্র বিশেষ। অতএব এই স্বাধীনতা তোমাদের স্বাধীনতা নয়। আশ্চর্যের বিষয়, গুরুচাঁদের কথাটা আমরা আর একজন মনীষীর ভিতর পেয়ে যাচ্ছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। স্বামী বিবেকানন্দ বলছেন, ধরো ইংরেজরা সমস্ত ক্ষমতা হস্তান্তর করে দিল, তখন যারা সেই ক্ষমতা পাবে, উচ্চ বর্ণের বিত্ত কৌলিন্য ও বিদ্যা কৌলিন্যের অধিকারীরা, সেই ক্ষমতায় অপরকে তারা দাবিয়ে রাখবে, তাদের ন্যায্য ভাগ দেবে না। দাসরা ক্ষমতা চায় অপরকে দাস করার জন্যে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আর দেশ স্বাধীন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার মানুষ যখন উল্লসিত হয়ে উঠেছিলেন, তখন আমার বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, অত উৎফুল্ল হওয়ার তোমার কোনো কারণ নেই। দ্য প্রেজেন্ট স্বরাজ ইজ দেয়ার স্বরাজ, উই আর স্টিল স্লেভস, দ্যাট ইজ ডিউ টু দেয়ার মেকিং, উই হ্যাভ নো ফল্ট। ইফ উই ওয়ান্ট টু লিভ অ্যাজ হিউম্যান বিংস, উই মাস্ট স্ট্যান্ড অন আওয়ার ওন লেগস। এই স্বাধীনতা তোমার নয়, তাদের। সেই তাদের বলতে কারা?
সেইটাই আজকে বিশ্লেষণ হবে এই স্বাধীনতাটা কাদের। তারপরে যখন 50 সালে প্রজাতন্ত্র দিবসে যখন এই আমাদের সংবিধান পাশ হতে যাচ্ছে, তখন বাবা সাহেব সেই দিবসে পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বলছেন, অন জানুয়ারি 26, 1950 we will have equality in politics and inequality in social and economic life. We must remove this contradiction at the earliest moment, or else those who suffer from inequality will blow up the structure of political democracy. যদি কোনোদিন এই অসাম্য ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা দূরীভূত না হয়, একদিন এরাই গণতন্ত্র ভেঙে চুরমার করে দেবে। সেই দিন সমাগত বাবা সাহেব আম্বেদকরের সেই বাণী ঘটতে চলেছে। আমরা একটু ভেবে দেখতে পারি যে এই যে স্বাধীনতার স্বাদ আমরা পাচ্ছি কোথায়। মূলত হিন্দু মুসলমানের বিরোধ থেকে কিন্তু আমাদের দেশভাগের কথাটা আসছে। আচ্ছা, একটা জিনিস আমার ভিতর কৌতূহল প্রকাশ করে, আমরা 500 বছর মুসলমানের অধীনে ছিলাম তো, 550 বছর, 550 বছর মুসলমানের অধীনে ছিলাম, তখন কেন হিন্দুরা স্বাতন্ত্র দাবি করেনি, আমি এইটাই বুঝলাম না। আর 200 বছর মাত্র ইংরেজের অধীনে থেকেই আমরা মুসলমানরা স্বাতন্ত্র দাবি করছি, হিন্দুরা স্বাতন্ত্র দাবি করছি। ব্যাপারটা কি বলুন তো? এই গবেষণার উত্তর এখন পাওয়া যাবে না যে 550 বছর মুসলমানের অধীনে থেকেও হিন্দুরা কখনো বলেনি আমরা স্বাতন্ত্র দাবি করছি, তোমাদের সঙ্গে থাকবো না। আর 200 বছর ইংরেজের অধীনে এসে হিন্দু মুসলমানে মারামারি করছে। এর সদুত্তর পণ্ডিতরা যদি পারেন তো দেবেন। সবাই তো কংগ্রেসে ছিলেন, জিন্নাও কংগ্রেস করেছেন, এবং আমাদের গান্ধীজি কংগ্রেস করেছেন, সবাই কংগ্রেসে ছিলেন। 1921 সালে যে খিলাফত আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে হিন্দু মুসলমান সবাই সমবেতভাবে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করলেন। সেই সবাই সমবেতভাবে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করলেন। তাহলে 1921 সালে সমবেতভাবে এর আন্দোলন করছে। 1940 সালে লাহোর কনফারেন্সে এসে জিন্না সাহেব কি করে বললেন এই কথা, এবং কেন বললেন, শুধু বললেন না, তিনি এই কথা তিনি কি করে বললেন যে ভারতের হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, তাদের ধর্ম পৃথক, তাদের কালচার পৃথক, অতএব তাদের রাষ্ট্র পৃথক হওয়া বাঞ্ছনীয়। তাহলে নিশ্চয়ই হিন্দুদের ব্যবহারে মুসলমানরা কষ্ট পেয়েছে, তাই জিন্নার মতো লোক আর নিজেকে সংযত রাখতে পারেনি। 40 সালে বলেই ফেললেন, না আর তোমাদের সঙ্গে থাকা চলে না। এই যে কথাটা, এই কথাটা বলার পিছনে আমাদের আরও একটু কারণ আছে। আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি ছিলেন আমাদের হিন্দু পরিষদের নেতা, তিনি বলছেন ভদ্রলোক বাঙালিরা অত্যাচারী মুসলমানদের বর্বর শাসনে তাদের সাংস্কৃতিক প্রভাবে বাস করতে পারে না। ভদ্রলোক বাঙালিরা অত্যাচারী মুসলমানদের অধীনে বসবাস করতে পারে না। It is a question of life and death for us, the Bengali Hindus. We want our homeland and we shall have it. Let this be our motto, now or never. Let this be our slogan. ভদ্রলোক বাঙালিরা মুসলমানদের সঙ্গে থাকতে পারে না, অতএব আমরা স্বতন্ত্র বাসভূমি চাই। এই জায়গাটায় এসে আমরা দাঁড়িয়ে যাই। উনি কিন্তু বাঙালি বলেনি, এবং শুধু হিন্দুও বলেনি, ভদ্রলোক এবং বাঙালি, তার সঙ্গে উনি নিজে তো হিন্দু মহাসভার সভাপতি। এই যে আমরা নিম্নবর্ণের হিন্দু,
আমরা কিন্তু ভদ্র বাঙালির ভিতরে পড়ি না। আমাদের নিয়ে শ্যামাপ্রসাদের কোনো আলোচনা ছিল না, আমাদের কথা তিনি বলেননি। উচ্চ বর্ণের মানুষের স্বার্থের দিকে তাকিয়ে তিনি এই কথা বলেছিলেন যে এরা কোনোদিন মুসলমানের সঙ্গে একসঙ্গে থাকতে পারে না। আমরা যে সত্যিকারেই অস্পৃশ্য এবং হরিজন তার প্রমাণ অনেক ক্ষেত্রে পাওয়া গেছে। বর্ণ হিন্দুরা আমাদের গ্রহণ করতে চায়নি। তারা ভেবেছে যদি দেশটা অখণ্ড থাকে তাহলে নিম্নবর্ণের মানুষ মুসলমানের সঙ্গে যুক্ত হয়ে তাদের শক্তিশালী করবে, আমাদের সঙ্গে আসবে না। সেই জন্য তারা দেশটা ভাগ করার কথা বলেছিলেন। আর আমরা চিরকাল তাদের কাছ থেকে ধিক্কার পেয়ে এসেছি। আমাদের এই জীবনযাপন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে খুব ব্যথা পেয়েছেন। বলছেন যে এই যে সামান্য কিছু জাত, যে মুষ্টিমেয় সংখ্যক মানুষ এই সমাজের ভিতরে আছে, সেই 5% মানুষ বিদ্যা বুদ্ধিতে যারা পশ্চাৎপদ, সেই 5% মানুষের সঙ্গে 95% মানুষের ব্যবধান মহাসমুদ্রের ব্যবধানের থেকে বেশি। আমরা এক দেশে আছি কিন্তু আমাদের এক দেশ নয়। আমরা এক দেশে আছি কিন্তু আমাদের এক দেশ নয়। দেশের যে অতি ক্ষুদ্র অংশে বুদ্ধি বিদ্যা ধন মান, সেই শতকরা 5% লোকের সঙ্গে 95% লোকের ব্যবধান মহাসমুদ্রের ব্যবধান থেকে বেশি। আমরা এক দেশে আছি কিন্তু আমাদের এক দেশ নয়। আবার ঠিক এইরকম একটা কথা আমরা পাচ্ছি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছ থেকে। তিনি বলছেন হিন্দু সমাজের দিকে দৃষ্টিপাত করিলে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায়। মুষ্টিমেয় লোক ইহার মস্তিষ্ক, কিন্তু বিশাল জনসমষ্টি যাহারা এই সমাজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ, তাহারা ওই মস্তিষ্ক হইতে পৃথক, এমনকি বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে। এ যেন পুরাণ বর্ণিত প্রবন্ধ বিশেষ। কতগুলো হিন্দু একটা সমাজের মাথা, আর বিরাট জনসমাজ তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এ মাথার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের বিচ্ছিন্ন। অর্থাৎ ইতিহাস বইতে কবন্ধ যেমন দেখেছিলেন, আমাদের হিন্দু সমাজটাও তেমনি। তাহলে রবীন্দ্রনাথ যেমন বলছেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও তেমনি বলছেন। এইভাবে আমাদের নিজেদের কথা একবার বাবা সাহেব আম্বেদকরকে তার বন্ধুরা উপহাস করে বলছিলেন, মিস্টার আম্বেদকর, তোমরা দেশের স্বাধীনতা চাও এবং ক্ষমতা লাভ করতে চাও, তোমার মানুষ তো জেল খাটেনি, তোমরা তো কেউ জেলে গেলে না একবার। আম্বেদকর সাহেব কি বলেছিলেন জানেন? জেলে যাবে কেন আমার মানুষ? এই দেশটাকে কি তারা নিজেদের দেশ বলে মনে করে? আমরা কি আমাদের নিজেদের মাতৃভূমি জন্মভূমি নিজের দেশ স্বদেশ বলে ভাবতে পারি ভারতবর্ষকে? যাদের জলে অধিকার নেই, স্থলে অধিকার নেই, অন্তরিক্ষে অধিকার নেই, তাদের স্বাধীনতা এলো কি গেল তাতে কি যায় আসে? তারা অ্যাটল নট হিউম্যান বিইং। যারা মনুষ্য বিবেচিত নয় তাদের স্বাধীনতা কখন যায় কখন আসে আমরা কিছুই জানি না। আমাদের তোমরা মানুষের মর্যাদা দাওনি কোনোদিন, অতএব আমরা জেল খাটতে যাব কেন? এ দেশটা তো আমার নয়। তাই গান্ধীজিকেও একবার আম্বেদকর বলেছিলেন, মিস্টার গান্ধীজি, আই হ্যাভ নো হোমল্যান্ড। গান্ধীজি লজ্জা পেয়েছিলেন। না মিস্টার আম্বেদকর, আপনি এত বড় একজন পণ্ডিত ব্যক্তি, আপনি এই কথা বললে আমি খুব লজ্জা পাই। তাই যদি থাকবে আপনি অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করেন না কেন? আপনি এত অনাহারে থাকেন, এত সংকটের ভিতর থেকেও অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করেননি কোনোদিন। আপনি বলেন আমি জাত মানি না, অথচ সমস্ত সম্প্রদায় টিকে থাক, আপনারা তাও মানেন। অর্থাৎ এই অস্পৃশ্য মানুষ আমরা কিন্তু হিন্দুও না। হিন্দুর বাইরে আমরা পঞ্চম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা না। শূদ্র হলেন স্বামী বিবেকানন্দ, ও নিচের স্টেজে আমরা সব পঞ্চম, অতি শূদ্র। অর্থাৎ আমরা
এই শ্যামাপ্রসাদের হিসেবে পড়ি না। তাই 1940 সালে লাহোর কনফারেন্স যখন হয়ে গেল, তখন জিন্না বলেই ফেললেন, আমরা আর আপনাদের সঙ্গে থাকতে পারি না, যখন আপনারা আমাদের আপন বলে গ্রহণ করতে পারেন না। একথা আমাদের রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, সে কথাটা অকপটে বলেও গেছেন। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন, দাঙ্গার জন্য ইংরেজের ভেদনীতিকে দোষ দিয়ে লাভ নেই, আসল কথা হিন্দুরা নিজেদের আচরণের জন্য মুসলমানদের বিশ্বাস ও আস্থা হারিয়েছেন। দেখেছেন, বলে গেছেন। আর আমরা যে কনভার্টেড হয়েছিলাম, হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম, সংখ্যাধিক্য হয়েছি আমরা, আমার রবীন্দ্রনাথ তাও ফলো করেছেন। বিচক্ষণ দৃষ্টিতে রবীন্দ্রনাথ বলছেন, বাংলাদেশের নিম্ন শ্রেণীর মধ্যে মুসলমানের সংখ্যা যে বাড়িয়া গিয়াছে, তাহার একটি মাত্র কারণ হিন্দু ভদ্র সমাজ এই শ্রেণীদিগকে হৃদয়ের সহিত আপন বলিয়া টানিয়া রাখে নাই। কি অপূর্ব অপূর্ব ভাষা! হিন্দু ভদ্র সমাজ এদের তাড়িয়ে দিয়েছে, তাও বলেনি। এদের ঘৃণা করেছে, তাও বলেননি। এদের দূরে সরিয়ে দিয়েছে, তিনি তাও বলেননি। তিনি বলেছেন আপন বলিয়া টানিয়া রাখে নাই। আজকে যদি এই হিন্দু ভদ্র সমাজ, এই অস্পৃশ্য হরিজন যাদের বলা হচ্ছে, হৃদয়ের সঙ্গে আপন বলে টেনে রাখতো, আমরা মুসলমান হতাম না, দেশভাগ হওয়ার প্রয়োজন হতো না। কিন্তু এই হিন্দু ভদ্র সমাজ, উচ্চবর্ণের মানুষ আমাদের মানুষের মর্যাদা দেয়নি, তাই দেশ ভাগ হতে বাধ্য হয়েছে। তার পরিণাম তারাও ভুগছে, আমরাও ভুগছি। 1947 সালে গিয়ে কংগ্রেস সিদ্ধান্ত নিল যে আমাদের এখন দেশভাগ না করলে আমাদের উপায় নেই, দেশভাগ করতেই হবে। কেন? দেশভাগ এবং ভারত ভাগ দুটোই চাইছে কংগ্রেস। দেশভাগ মানে বাংলা, আমাদের বঙ্গভাগ, দুটোই চাইছে কংগ্রেস। কেন চাইছে? যে মুসলমানরা একটা রাষ্ট্র পাবে, হিন্দুরা একটা রাষ্ট্র পাবে। এর মাঝখানে কংগ্রেসের একটি দল, কয়েকজন মাত্র বিশিষ্ট ব্যক্তি, তারা একটা চিন্তা করলেন। তারা ভাবছেন, আচ্ছা আমরা বাঙালিরা এক জায়গায় থাকলে কেমন হয়? মুসলিম লীগের হোসেন শহীদ সুহরাবর্দী, কংগ্রেসের কিরণ শঙ্কর রায়, শরৎ বসু স্বাধীন বাংলা গঠন করতে চেয়েছিলেন, যে আমরা স্বাধীন বাংলা গঠন করি, আমরা ভারতেও থাকবো না, পাকিস্তানেও থাকবো না, একটা সেপারেট বেঙ্গল, অল বেঙ্গল স্টেট হয়ে যাবে আমাদের। কিন্তু আমার শ্যামাপ্রসাদ মুখার্জি কিছুতেই মেনে নিতে পারলেন না। বললেন, না, আমরা কোনোক্রমেই মুসলমানের সান্নিধ্যে আমরা থাকতে পারবো না, আমাদের আলাদা হতেই হবে। তখন 1947 সালে কংগ্রেস সিদ্ধান্ত নিল যে এপ্রিল মাসে 3য় সপ্তাহে কলকাতার সিংহি পার্কে সিদ্ধান্ত হলো, জাতীয় কংগ্রেস বললেন যে দেশভাগ করার প্রয়োজন আছে। এবং এই প্রেক্ষিতে মুসলিম লীগ দিল্লির ভাইসরয়কেও বললেন, আমরাও দেশভাগের পক্ষে রাজি। ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন এসেছেন মাত্র কয়েকদিন, 5-6 মাস মাত্র হয়েছে। তিনি যখন এলেন, এসে দেখলেন গণ্ডগোল। মুসলিম লীগ বলছে আমরাও আলাদা হব, কংগ্রেস বলছে আমরাও আলাদা হব। তাহলে আমি এই দায়িত্ব নিতে পারি না। তাই মাউন্টব্যাটেন তার নিজের বাড়িতে জুন মাসে একটা মিটিং ডাকলেন। কাকে ডাকলেন? মাত্র 7 জন ভারতবর্ষের বিশিষ্ট ব্যক্তিকে ডাকলেন। কংগ্রেসের পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী। মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্না, মিস্টার লিয়াকত আলী খাঁ, মিস্টার আব্দুর রব নিস্তার। শিখ সম্প্রদায়ের সর্দার বলদেব সিং। এই 7 জনকে নিয়ে আলোচনায় বসলেন। একটা আশ্চর্যের বিষয়, সবথেকে সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, যে অনুন্নত সমাজের মানুষ, অস্পৃশ্য সমাজের মানুষ, তোমাদের কথায় হরিজন সম্প্রদায়ের মানুষ, তাদের একজন নেতাকে ডাকার প্রয়োজন মনে করলে না। বাবা সাহেব আম্বেদকরকে ডাকা হয়নি, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলকে ডাকা হয়নি, যারা এই সমাজের নেতৃত্ব দিচ্ছে, যে তোমাদের বক্তব্যটা কি,
তারা ডাকলেন না। এই 7 জন মাত্র ব্যক্তি এই 33 কোটি ভারতবাসীর ভাগ্য নির্ধারণ করতে বসে গেলেন দিল্লিতে। এই 7 জন ব্যক্তি তারা সিদ্ধান্ত কি নিলেন? সিদ্ধান্ত নিলেন আমরাও শেষ কথা বলবো না, একটি মাত্র পথ আছে। বলে কি? এই যে আইনসভা আছে না, এই দেশ ভাগের কথা, বিশেষ করে বাংলা ভাগের কথা বলছে, আইনসভাতে এই মুসলমান অধ্যুষিত এবং হিন্দু অধ্যুষিত আইনসভাগুলোকে আলাদা আলাদা করে ভোট নেওয়া যাক। সেই ভোটে যদি কোনো দল বলে, অধিক সংখ্যক লোক, যে দেশ ভাগ হবে অর্থাৎ বাংলা ভাগ হবে, তাহলে বাংলা ভাগ হবে, নয়তো হবে না। ভাবুন চিন্তাটা। তখন ওখানেই পরিকল্পিত হলো যে অখণ্ড বাংলায় কতগুলো জেলা আছে, কোন জেলায় মুসলমান বেশি, কোন জেলায় হিন্দু বেশি, এইভাবে দুটো ডিভিশন করা হলো। আমি এখন সেই দুটো ডিভিশন আপনাদের পড়ে শোনাই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই সূত্র অনুসারে 1947 সালের 20 জুন বাংলার ব্যবস্থাপক পরিষদে অখণ্ড বাংলার হিন্দু প্রধান জেলাগুলির হিন্দু, মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মাননীয় সদস্যবৃন্দ মিলিত হবে নির্বাচনে সভা করেন। জেলা কোনটা কোনটা ছিল? হিন্দু প্রধান জেলা: বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, খুলনা, জলপাইগুড়ি, দার্জিলিং। জেলাগুলির মোট সদস্য সংখ্যা 80 জন। ভালো করে মনে রাখবেন কিন্তু, হিন্দু প্রধান জেলাগুলির সদস্য সংখ্যা মোট 80 জন। তার মধ্যে হিন্দু সদস্য 54 জন, মুসলমান সদস্য 21 জন, অ্যাংলো ইন্ডিয়ান সদস্য 4 জন, ভারতীয় খ্রিস্টান সদস্য 1 জন। এই সভায় সভাপতিত্ব করেন বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহাতাব। আর হিন্দুদের পক্ষে বিশিষ্ট ব্যক্তি যারা উপস্থিত ছিলেন: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মহারাজ উদয়চাঁদ মহাতাব, মুকুন্দ বিহারী মল্লিক, রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু। আর মুসলমানদের পক্ষে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার এইচ.এস. সুরাবর্দী, মিস্টার M.A. ইস্পাহানি, মিস্টার আবুল হোসেন, মিস্টার আব্দুর রহমান, নবাব মুশারফ হোসেন। কারা কারা উপস্থিত ছিলেন তাও জেনে রাখুন। হিন্দু অধ্যুষিত এলাকায় ভোট হচ্ছে। এই ভোটে বাংলা ভাগের পক্ষে ভোটদান করেন 58 জন। 80 জনের ভিতরে 58 জন বাংলা ভাগের পক্ষে। বাংলা ভাগের বিপক্ষে ভোট দিচ্ছেন 21 জন। 1 জন ভোটদানে বিরত ছিলেন। একটা ডিভিশন হয়ে গেল। এইবার আসছি মুসলিম ডিভিশনে। অন্যদিকে অখণ্ড বাংলার মুসলমান প্রধান জেলাগুলির হিন্দু, মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মাননীয় সদস্যবৃন্দ মিলিতভাবে সভা করছেন। কোন কোন জেলা? চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা, বাকরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, মুর্শিদাবাদ, নদিয়া, বগুড়া, দিনাজপুর, মালদা, পাবনা, রাজশাহী, রংপুর। এই সব জেলাতে মুসলমানের সংখ্যা বেশি, হিন্দু আছে। এই জেলাগুলির মোট সদস্য সংখ্যা 145। হিন্দুদের সংখ্যা কত ছিল? 80, মনে রাখবেন। আর এদের সদস্য সংখ্যা 145। মুসলমান 103 জন, হিন্দু 41 জন, ভারতীয় খ্রিস্টান 1 জন, 145 জন। এই সভায় সভাপতিত্ব করেন মিস্টার নুরুল আমিন। মুসলমানদের পক্ষে বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন মিস্টার A.K. ফজলুল হক, মিস্টার মোহাম্মদ আলী, মিস্টার নুরুল আমিন, মিম্মদ আহমদ হোসেন, মিস্টার শামসুদ্দিন আহমদ। হিন্দুদের পক্ষে ছিলেন দ্বারিকানাথ বারুড়ি, নগেন্দ্র নারায়ণ রায়, মহারাজা শ্রীশচন্দ্র নন্দী, সতীশচন্দ্র চক্রবর্তী, ভোলানাথ বিশ্বাস, হারানচন্দ্র বর্মন, গয়ানাথ বিশ্বাস, কিরণ শঙ্কর রায়, ধীরেন্দ্রনাথ দত্ত, নেলি সেনগুপ্তা, প্রমথরঞ্জন ঠাকুর। আমাদের পিয়ার ঠাকুর ছিলেন। এই সভায় ভোটাভুটি হচ্ছে। এবার ভোট দেখুন। বাংলা ভাগের পক্ষে ভোটদান করেন 34 জন, বাংলা ভাগের বিপক্ষে ভোটদান করেন 106 জন, অনুপস্থিতি ভোট 5 জন। তাহলে আপনারা আগে কি দেখলেন? আগে দেখলেন
আমাদের বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছেন 58 জন আর বিপক্ষে 21 জন। আর এখানে বাংলা ভাগের পক্ষে ভোট দিচ্ছেন মাত্র 34 জন, বিপক্ষে 106 জন। তাহলে কাদের জেতা উচিত ছিল? তবুও বাংলা ভাগ হয়ে গেল। এই যে অঙ্কটা গোজামিল, এই অঙ্কটা কেন? গণতন্ত্রের কি প্রয়োজন ছিল? কি ভোটের প্রয়োজন ছিল? না, আমরা আগেই বলেছিলাম যদি কোনো ডিভিশন ভাগের পক্ষে অধিক সংখ্যক রায় দেয় তাহলে দেশ ভাগ হয়ে যাবে। তাহলে এত তোমাদের ভোটাভুটি করার দরকার ছিল কি? এক জায়গায় ভোট করে জেনে নিলেই তো হতো যে না এদের ভাগ সংখ্যা বেশি হয়ে গেছে। 106 জন লোক এরা বিরোধী থাকা সত্ত্বেও বা বিরুদ্ধে থাকা সত্ত্বেও দেশটা ভাগ হয়ে গেল। তাহলে তখন আমাদের 4 কোটি মানুষ, সেই 4 কোটি মানুষের এই যে বাংলা ভাগের জন্যে এখানে আমরা পাচ্ছি 80 জন আর এখানে 145 জন। এই কয়জন মানুষের সিদ্ধান্তের উপর আমাদের বাংলাটা ভাগ হয়ে গেল। মাউন্টব্যাটেন বললেন ঠিক আছে, তাহলে বাংলা ভাগ হবে। এখন বাংলা তো ভাগ হবে, ভাগটা কি করে হবে? তখন ইংল্যান্ড থেকে পাঠিয়ে দেওয়া হলো র্যাডক্লিফকে। র্যাডক্লিফ হলেন একজন বিশিষ্ট আইনজীবী, খুব বিশিষ্ট আইনজীবী ইংল্যান্ডের। বললেন তুমি গিয়ে মানচিত্রটা ডিমার্কেশন লাইনটা করে দিয়ে এসো। র্যাডক্লিফ এলেন আমাদের বাংলায়, এসে উনি তো এই বাংলা কি ভারতের কোনো ভৌগোলিক অবস্থান কিছুই জানেন না। মুসলিম লীগের থেকে 2 জনকে নিলেন এবং কংগ্রেস থেকে 2 জনকে নিলেন, সবাই আইনজীবী। ওরা 4 জন আইনজীবী, র্যাডক্লিফ একজন আইনজীবী। এই 5 জনে মিলে দেশ ভাগের মানচিত্র ছক করবেন। কিন্তু সেই মানচিত্র করতে করতে ঝগড়াঝাঁটি, মারামারি, গণ্ডগোল, এমনকি এত গণ্ডগোল হলো র্যাডক্লিফ নিজে পালিয়ে পথ পেলেন না। বলে আমি আর পাচ্ছি না, তোমরা কেউ মানছো না। কারো ঘর পড়ে, শোয়ার ঘর ওই দেশে পড়ছে, রান্নাঘর এই দেশে পড়ছে, কারো গোয়াল ঘর ওই দেশে পড়ছে, কারো খাবার ঘর এই দেশে পড়ছে। এ কী করে পার্টিশন করা সম্ভব? সব জায়গায় তো নদী নালা নেই, এ আমরা পার্টিশন করা বড় মুশকিল। র্যাডক্লিফ অনেক চেষ্টা করে একটা পার্টিশন করে গেলেন, কিন্তু ওই 4 জন প্রতিনিধি তারা নিজেরা বললেন না আমরা মানি না, হিন্দু বলে এটা মানবো না, মুসলমান বলে এটা পাবো না। মুর্শিদাবাদ ইন্ডিয়ায় যাবে না, পাকিস্তানে থাকবে, এই নিয়ে গণ্ডগোল। খুলনা ইন্ডিয়ায় যাবে না, পাকিস্তানে থাকবে। যশোর ইন্ডিয়ায় যাবে না, পাকিস্তানে থাকবে। মুর্শিদাবাদ দিয়ে দাও, খুলনা যশোর নিয়ে নাও, মুর্শিদাবাদ দিয়ে দাও, খুলনা যশোর নিয়ে নাও। এই গণ্ডগোলের ভিতর র্যাডক্লিফ দেখলেন আমার আর বাঁচার উপায় নেই। ওনার সঙ্গে কন্ট্যাক্ট ছিল 3000 পাউন্ড পারিশ্রমিক পাবেন। বলে পয়সা করির দরকার নেই, আমি বাড়ি ফিরে যাই। র্যাডক্লিফ পার্টিশনের সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেলেন এই ভারত থেকে, আমি আর পাচ্ছি না। তাই এই দেশ ভাগ হয়ে যায় 47 সালের 15ই আগস্ট। তারপরে 3 দিন পর্যন্ত পার্টিশনের ডিমার্কেশনটা আমরা পাইনি। আপনারা অনেকে জানেন না, পার্টিশনের পরের দিন খুলনা যশোরে ভারতের পতাকা উড্ডীন হয়েছিল। যারা পতাকা উত্তোলন করেছিলেন তারা আমাকে বলেছেন যে আমরা খুব আনন্দে অস্থির হয়েছিলাম যে খুলনা যশোর সবই আমরা ভারতে নিয়ে নিলাম। কিন্তু ভাই 3 দিন পরেই আমরা দেখি যে এই দেশটার আমাদের রইল না, আমার চলে গেছে ভারতে। এই যে দেশটা ভাগ হয়ে গেল, তারপরে এই নেতারা কি ভাবলেন, কি চিন্তা করলেন? এখন তারা অশ্রু বিসর্জন করছেন। আমাদের জওহরলাল নেহেরু বলছেন রাজনৈতিক সীমারেখা যাদেরকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করলো এবং দুর্ভাগ্যক্রমে যারা সদ্যলব্ধ স্বাধীনতা ভোগ করতে পারছেন না, আমরা সেই ভাই বোনদের কথাও স্মরণ করছি। ঘটনা যাই ঘটুক তারা আমাদেরই থাকবেন, আমরা অবশ্যই তাদের সুখ দুঃখের অংশীদার হব। যেদিন পার্টিশন হয়েছে তার পরের দিন থেকে উদ্বাস্তু স্রোত শিয়ালদা স্টেশন ভর্তি হয়ে গেল। রাজেন্দ্র প্রসাদ বললেন যে সকল বাস্তুচ্যুত মানুষ আর্থিক অনটনের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন, এখনও করছেন, আমরা তাদের সকলকে পুনর্বাসন দেওয়ার জন্য উদ্বিগ্ন। সর্দার বল্লভভাই পটেল বললেন
যাদের সঙ্গে আমাদের রক্ত মাংসের সম্পর্ক, যারা একত্রে আমাদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যেহেতু তারা এখন একটি সীমারেখার ওপারে, সেই জন্য হঠাৎ তারা আমাদের কাছে বিদেশি হয়ে যেতে পারে না। দক্ষিণ আফ্রিকার বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির আফ্রিকার নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এখনও তাদের সাহায্য করার চেষ্টা করি। তাদের যদি আমাদের কাছে দাবি করার অধিকার থাকে, তাহলে বাংলার অপর অংশে যারা আটকে পড়ে আছেন তাদেরও সুনিশ্চিত হবে আমাদের কাছে দাবি করার অধিকার চিরকাল থাকবে। গান্ধীজি বললেন, হিন্দু এবং শিখ যারা আটকে আছেন তারা যদি ওখানে থাকতে ইচ্ছুক না হন, তাহলে সম্ভাব্য যে কোনো উপায়ে এখানে চলে আসতে পারেন। সেক্ষেত্রে প্রথম কাজ হবে তাদের জীবিকার জন্য কর্মসংস্থান করা, সেইটাই আমাদের কংগ্রেসের লক্ষ্য হবে। কিন্তু উদ্বাস্তু স্রোত ক্রমশই বাড়ছে। বিশেষ করে বর্ণ হিন্দুরা তো বুঝতে পেরেছিল। সমগ্র পশ্চিমবঙ্গের শিয়ালদার আশেপাশের সমস্ত কলোনিগুলো যা দেখছেন ভরে গেল। তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, তার সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্ব। তিনি বিধানচন্দ্র জওহরলালকে বললেন, মিস্টার জওহর, 1.5 ভাগের একই পরিণত হলি, বাস্তুহারার সংখ্যা ক্রমশ বাড়ছে, এত বড় চাপ আমি কি করে সামলাবো জওহর? তিনি বলছেন, 1949 সালের এক প্রকাশ্য সভায় নেহেরু মন্তব্য করেন, 1.5 ভাগের ফলে যে দুঃখজনক পরিণাম মেনে নিতে হলো, যে হিংসা ও রক্তপাত, আগে যদি জানতাম তাহলে ভারত বিভাগে আমরা কিছুতেই সম্মত হতাম না। বাপুর নির্দেশ অমান্য করে আমরা প্রকাণ্ড ভুল করেছি। রাজেন্দ্র প্রসাদ ক্ষোভের সঙ্গে বললেন, আগে যদি জানতাম। এই কুম্ভীর অশ্রু তারা দেশটা ভাগ করার পরে আমাদের সান্ত্বনা দিল কি, এই দেশে আসার পরে তোমরা নাগরিকত্ব পাবে, সুষ্ঠু পুনর্বাসন পাবে, খাদ্য সংকট থাকবে না। আর সেই সরকার আজকে আমাদের নাগরিকত্বের দাবি তুলছে। আজকে তারাই আমাদের বেনাগরিক করতে চাইছে। এত বড় দুঃসাহস! দেশ ভাগ করার সময় তারা গণতান্ত্রিকভাবে একটা গণভোট নেয়নি। আজকে দেশ ভাগ করার পরে আজকে অসমে অসংখ্য মানুষ এখনো পর্যন্ত জেলখানায় পড়ে আছে। তারা কি স্বাধীন ভারতের পতাকা তুলতে পারছে আনন্দের সঙ্গে? আজ এই পশ্চিমবঙ্গ যদি সিএ চালু হয়, আমাদেরও হয়তো এই দেশ ছেড়ে চলে যেতে হতে পারে। তাহলে এই স্বাধীনতার কি মূল্য আছে? অতএব এই স্বাধীনতার ফাঁকি, এই স্বাধীনতার গোজামিল, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আগামী প্রজন্মে যারা আছেন তারা অত্যন্ত সাবধানী পদক্ষেপ করুন। আমার বিশ্বাস আমরা সচেতনভাবে এগিয়ে চলেছি। আমরা সংঘবদ্ধ যদি থাকি, আমরা দেশ ছেড়েছি, আর একবার আমরা দেশ ছাড়তে রাজি নই এবং ইচ্ছুকও নই। আমার পরবর্তী যারা বক্তা আছেন তাদের অনুরোধ করব যে সমস্যার কথা আমি বলে গেলাম, এই সমস্যাগুলি তারা যদি সংশোধন করে দিতে পারেন বা মীমাংসা করতে পারেন, আমি অত্যন্ত খুশি হব। সকলের কল্যাণ হোক।